মায়ানমারের দুই বিদ্রোহী গ্রুপ ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে এসে তারা মিজোরামের সঙ্গে একটি সন্ধি চুক্তি করে যান। এই রকম এক বিস্ফোরক দাবি ঠিক দুদিন আগে করেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। এবং এই দাবির পিছনে আদতে ভারত সরকারের কতটা সমর্থন আছে সে বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহল তুলে দিয়েছিল। কারণটা কি? কারণ যারা ভারতবর্ষে এসে মিজোরামের এই মুখ্যমন্ত্রীর সঙ্গে চুক্তি করেছেন তারা সরাসরি মায়ানমারের জুন্টা সরকারের বিপক্ষে লড়াই করছিল। তাদেরকে চীন বিদ্রোহী গ্রুপ বলা হয়। এই ভিডিও শেষ অবধি দেখলে বুঝতে পারবেন কেন এই ধরনের চুক্তি ভারতবর্ষের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু অন্যতম বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর এবার ভারতের বিদেশ দপ্তর সরাসরি এই বিষয়ে মুখ খুলে পরিষ্কারভাবে মিজোরামের মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন এটা কখনই একটা রাজ্যের সিদ্ধান্ত হতে পারে না। অর্থাৎ জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন এই মায়ানমার পর্ব নিয়ে ভারত সরকার অত্যন্ত সিরিয়াসলি কিছু কথা ভাবছেন এবং এই মায়ানমারকে কেন্দ্র করে নর্থ ইস্ট, বাংলাদেশ, কক্সবাজার, টেকনাফ এই অঞ্চলের একাধিক পলিটিক্যাল ইকুয়েশন কিন্তু তৈরি হচ্ছে এবং ভারতবর্ষ নির্দিষ্ট কিছু কথা এই অঞ্চলকে কেন্দ্র করে ভাবতে শুরু করেছে। ভারতবর্ষের বিদেশ দপ্তরের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসছে তা একটু আপনাদের বলে দিতে চাই। ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রক তার মুখপাত্র বলেছেন উই হ্যাভ সিন সাম রিপোর্টস অন দ্য ম্যাটার। অর্থাৎ পরিষ্কারভাবে বলছেন ভারত সরকার এই বিষয়ে কিছুই জানতো না। অর্থাৎ এই যে চুক্তি কেন মিজোরামের মুখ্যমন্ত্রী করলেন এ বিষয়ে ভারতবর্ষের বিদেশ মন্ত্রককে কিছু জানানো হয়নি। নিঃসন্দেহে বিস্ফোরক এক দাবি। যেই পুরো বিষয়টি ভারতের স্বরাষ্ট্র দপ্তর বিদেশ মন্ত্রকের অধীনস্থ একটা বিষয়, সেখানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে চুক্তি করে ফেলছেন তাও আবার বিদেশি কোনো বিদ্রোহী গ্রুপের সঙ্গে। এখানে ভারতের ইন্টারনাল সিকিউরিটি শুধু নয়, এক্সটার্নাল ইমেজও কিন্তু ভীষণ মাত্রায় ম্যাটার করছে। আর এখানেই প্রশ্ন হলো আসলে ভারতে থেকে এমন কিছু লোকজন এই ভারতবর্ষে আছেন যারা কিন্তু জেনে বা না জেনে, কারণে বা অকারণে বিভিন্ন কর্মকাণ্ড করে ভারতবর্ষেরই ক্ষতি করে যাচ্ছেন। দেখুন, আমি একদম দলীয় রাজনীতিকরণের বাইরে বেরিয়ে কথাগুলো বলছি এবং এই জিওপলিটিক্যাল ভিডিও আপনারা দলীয় রাজনীতিকরণের বাইরে বেরিয়ে ভাবার চেষ্টা করবেন, তাহলেই বুঝবেন ভারতবর্ষ শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। আজকে ভারতবর্ষ অ্যাজ এ রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির বিরুদ্ধে লড়াই করে। ঠিক সেখানে দাঁড়িয়ে আমার কর্মকাণ্ড আমাদের দেশের ক্ষতি করছে, তা কিন্তু নিঃসন্দেহে এক গভীর উদ্বেগের বিষয় সৃষ্টি হবে এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রকও সেই কথাও কিন্তু কালকে বলেছেন। তারা বলেছেন I would also like to reiterate the foreign policy issues do not lie within the merit of the state government. বলছেন পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে ফরেন পলিসি কখনোই স্টেট গভর্নমেন্টের ইস্যু নয়। অর্থাৎ আপনারা কিসের জন্য এই ধরনের বিদ্রোহী গ্রুপের সঙ্গে চুক্তি করলেন যেখানে ভারতবর্ষের কোনো সম্মতি নেই। অথচ এই মিজোরামের কিছুদিন আগে প্রধান উপদেষ্টাই বলা ভালো, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যিনি অ্যাডভাইজার তিনি বলেছিলেন আমরা এই চুক্তি করছি ভারত সরকারের ভালোর জন্য। এবার ভারত সরকারের ভালো আপনারা করতে যাচ্ছেন কিন্তু আসলে এই চুক্তি ভারতেরই বিভিন্ন পলিসির ক্ষতি করছে, এই ধরনের ভালো আপনারা নাই বা করলেন। এটা কিন্তু কালকের ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে বলে দেওয়া হয়েছে। এবং এই মায়ানমার ইস্যু নিয়ে ভারত যেভাবে অতি সাবধানী একটা পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, তখন এই ধরনের চুক্তি নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন অন্তত আন্তর্জাতিক মহলও তুলে দিতে পারে। এই যে সিএমএ পলিটিক্যাল অ্যাডভাইজার মিস্টার রান্তে, এই মিস্টার রান্তে না পান্তে, ইনি কি বলেছেন? ইনি বলেছেন নিঃসন্দেহে এই ধরনের চুক্তি বড় ডেভেলপমেন্ট এবং আমরা এটিকে করছি বেহেস্ট অফ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এবার কার জন্য উনি এই চুক্তি করছেন উনি এখানে বলে দিয়েছেন সাংবাদিকদের, তিনি ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে এই চুক্তি করছেন। আর জয়শঙ্কর কালকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন এই ধরনের চুক্তি স্টেটের কোনো সাবজেক্টই নয়, বেশি বাড়াবাড়ি করবেন না। এটা নিঃসন্দেহে ভারতবর্ষের ইন্টারনাল পলিসি নয়, এটা ভারতবর্ষের ফরেন পলিসির একটা পার্ট। পাশাপাশি আপনাদের এবার একটু গভীরে গিয়ে পুরো বিষয়টার মধ্যে ঢুকতে হবে। কেন হঠাৎ করে কেন্দ্রের সরকার অর্থাৎ ভারতের বিদেশ দপ্তর এই পুরো চুক্তির বিরোধিতা করলে এবং তাও আবার প্রকাশ্যে? কোন দুটো গ্রুপের সঙ্গে কালকে মিজোরামের এই মুখ্যমন্ত্রী চুক্তি করেছেন? সেই দুটোর নাম হলো চীনল্যান্ড কাউন্সিল এবং চীন ন্যাশনাল কনসুলেটিভ কাউন্সিল। এই দুটো গ্রুপের সঙ্গে কালকে আইজল অর্থাৎ মেঘালয়ের যে রাজধানী সেই আইজলে এসে এই দুটো গ্রুপ ভারতবর্ষে ঢুকে এই মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই চুক্তিটি করেন। এই দুটো গ্রুপ কি করে? এই দুটো গ্রুপ মায়ানমার বেসড চীন স্টেটের দুটো বিদ্রোহী গ্রুপ, অর্থাৎ এরা ভারত থেকে বিলংই করে না।
এরা ভারতবর্ষের কোনো কোনো কিছুতে নেই। এরা কি করছে? এরা মায়ানমারে উৎপত্তি হয়েছে, এদের কাজ হলো মায়ানমারের জুনটা সরকারের বিরুদ্ধাচরণ করা। এবং আজ থেকে নয়, 1988 সালের মার্চ মাস থেকে এরা ধারাবাহিকভাবে মায়ানমার সরকারের বিপক্ষে বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছেন। এবং বর্তমানে আরাকান যে আর্মি যে কাণ্ডকলাপ করছে, এই গ্রুপও কিন্তু আরাকান আর্মির মতোই মায়ানমারের জুনটা সরকারের বিরোধিতা করেছে। এবং ধরে নেওয়া হয় এই গ্রুপ ভারতবর্ষে যে নর্থ ইস্ট আছে অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চলে ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে গেছে বর্তমান সময়ে। অর্থাৎ মণিপুর, মিজোরাম এবং নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেই জায়গায় কিন্তু এই গ্রুপ তাদের বিদ্রোহী বিভিন্ন মানুষদের, নেতাদের ঢুকে মানে আলটিমেটলি ভারতের নর্থ ইস্টকে অশান্ত করারও কিন্তু কাজে লাগাতে পারা যায় বলে অনেকে মনে করছেন। 1988 সালে মায়ানমারে দুটো গ্রুপ কাজ করত। এই দুটো গ্রুপের নাম হলো চীন ন্যাশনাল ফ্রন্ট এবং চীন ন্যাশনাল আর্মি। এই দুটো গ্রুপ কিন্তু প্রাথমিকভাবে জুনটা আর্মিদের বিপক্ষে লড়াই করত। 2021 সালে যখন মায়ানমারে জুনটা সরকার এস্টাবলিশড হয়, তখন এই ধরনের গ্রুপ প্রকাশ্যে চলে আসে এবং প্রকাশ্যে চলে আসার পর তারা জুনটা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ কয়েক গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ তাদের সরাসরি লক্ষ্য হলো মায়ানমারের সরকার। এবার ভারতের এখানে কি স্ট্যান্ড হয়েছে? ভারত দেখুন এই মায়ানমারের জুনটা সরকারের বিপক্ষে, কিন্তু তারা মানে বিপক্ষে না পক্ষে সে বিষয়ে সরকারি কোনো স্টেটমেন্ট দেয়নি। ভারত সরকার মোহাম্মদ ইউনুস নিয়ে কথা বলেছেন, ভারত সরকার সেভেন সিস্টার্সের একাধিক ঘটনা নিয়ে কথা বলেছেন, পাকিস্তান নিয়েও কথা বলেছেন। কিন্তু মায়ানমার নিয়ে ভারতবর্ষ কিন্তু অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে এই পুরো বিষয়টা ডিল করেছে। কারণ মায়ানমার কখনো ভারতবর্ষের ইস্যু নয়। মায়ানমারকে কেন্দ্র করে চীন, ভারতবর্ষ এবং আমেরিকা এবং বর্তমানে রাশিয়াও কিন্তু কোনো না কোনোভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে ঢুকে পড়ার চেষ্টা করেছেন। তাই আগ বাড়িয়ে ভারত সরকার কিন্তু কোনো ক্ষেত্রেই এই মায়ানমার নিয়ে কোনো মন্তব্য করেনি। তারা কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসাবে যখন অজিত দোভাল মিটিং করেছেন, ধরে নেওয়া যায় আরাকান আর্মির সমর্থক তারা হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আরাকান আর্মি চীনের বন্দরকে ধ্বংস করে দিয়েছে। এখন জুনটা সরকারের বিরোধিতা যদি ভারতবর্ষ করে, মায়ানমারে ভারত যে কালাদান প্রজেক্ট করছে এবং সেখানে যে সিটিউ বন্দর আছে তার উপরে এফেক্ট হতে পারে। এমনকি আরাকান আর্মির বিরোধিতা যদি ভারত সরকার করে প্রকাশ্যে, তাহলে সিটিউ বন্দরকে চীনের বন্দরের মতো উড়িয়ে দিতে পারে আরাকান আর্মি। অর্থাৎ কিছু বলার থেকে না বলাই ভালো, গোপনে গোপনে মিটিং করে একটি কাজকে উতরে নেওয়া এবং দিনের শেষে ভারতের স্বার্থকে রক্ষা করা, এটাই কিন্তু ডিপ্লোম্যাসির সবচেয়ে বড় পরিচয় হতে পারে। সেখানে মিজোরাম সরকার সরাসরি এই ধরনের বিদ্রোহী গ্রুপের সঙ্গে চুক্তি করে ভারতকেই বিপাকে ফেলার কিন্তু চেষ্টা করে গেল। ফেব্রুয়ারি মাসের 2021 সাল থেকে এই ধরনের গ্রুপ জুনটা সরকারের বিপক্ষে কাজ করতে শুরু করে দেয়। ভারত সরকার সরাসরিভাবে মিজোরামের মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডে তিতিবিরক্ত। কেন আমি বলছি? কারণ ভারত সরকার এর আগে চেয়েছিল মায়ানমারের সঙ্গে যে ফ্রি মুভমেন্ট রিজিম আছে সেটাকে ক্যান্সেল করে দিতে। অর্থাৎ ভারত এবং মায়ানমারের মধ্যে এমন একটি চুক্তি আছে যেখানে ইচ্ছা করলেই সহজেই মায়ানমারের লোকজন ভারতবর্ষে বর্ডার দিয়ে চলে আসতে পারে এবং ভারতের বিভিন্ন মানুষই মায়ানমারে যেতে পারে। এর ফলে এই নর্থ ইস্টে কি বাড়ছিল? এই নর্থ ইস্টে একাধিক রোহিঙ্গা বলুন, একাধিক বিভিন্ন বিদ্রোহী গ্রুপের সদস্যরা খুব সহজেই ভারতে ঢুকে এসে নর্থ ইস্টকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা কিন্তু করে গেছে। মায়ানমারের সঙ্গে এই চুক্তিকে ভেস্তে দিতে চেয়েছিল 2024 সালে অমিত শাহ। তখন কিন্তু এই মেঘালয়ের মুখ্যমন্ত্রী সবার আগে অপোজ করে বলেছিলেন, আমরা চাই এই ফ্রি মুভমেন্ট রিজিম এই অঞ্চলে বজায় থাকুক। তাহলে আপনারা বুঝতে পারছেন এই ফ্রি মুভমেন্ট রিজিমকে বজায় রেখে মায়ানমার এবং মিজোরামকে কেন্দ্র করে একাধিক দেশ বিরোধী কার্যকলাপ কিন্তু দিনের পর দিন হয়েছে। তার স্বরাষ্ট্র দপ্তরের এই নির্দেশিকার পর মিজোরামের মুখ্যমন্ত্রীর বিরোধিতাতেই স্পষ্ট হয়ে যায়। এবং বর্তমানে যে মণিপুর সমস্যা দেখছেন, অনেকে তো বিশ্বাসও করেন এই মণিপুর মানে এই যে পার্টিকুলারলি এই অঞ্চলের সমস্যার পিছনে বিদেশি কোনো সাদা চামড়ার মানুষও জড়িত আছে। এই কথা আমি ভিডিও শেষ প্রান্তে আপনাদের বলছি। তখন কিন্তু এই জোল্যান্ড, অর্থাৎ এই জোল্যান্ড মানে এই মিজোরাম, মণিপুর এই অঞ্চলের মানুষরা চান, যারা জো ক্যাটাগরির মানুষ আছেন তারা এই অঞ্চলকে আলাদা করে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবেন। তার নাম হবে জোল্যান্ড। এই জোল্যান্ডের আইনজীবী ছিলেন এই মেঘালয়ের মুখ্যমন্ত্রী। অর্থাৎ তিনি মনে প্রাণে চান ভারতবর্ষের এই অঞ্চলটিকে আলাদা করে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে। সেই রাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বী এই পাহাড়ি অঞ্চলের মানুষরা থাকবেন। এর হয়ে এই আইনজীবী কিন্তু সওয়ালও করেছেন, যিনি আবার প্রাক্তন আইপিএস, এখন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী সদিচ্ছা আসলে ভারতের সঙ্গে কতটা তিনি থাকতে চান
এবং থাকতে চান না, এবং ভারতকে কেন্দ্র করে তিনি কি পরিকল্পনা করছেন, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নটা ধরে ফেলেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কারভাবে বলেছেন বেশি বাড়াবাড়ি করবেন না। কোন বিদেশি শক্তি বা বিদ্রোহী গ্রুপের সঙ্গে ভারতবর্ষের কোনো রাজ্য চুক্তি করবে কিনা তা আমরা ঠিক করবো, আপনি নয়। এবার প্রশ্ন হলো, এখানে আর কি বিপত্তি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ঘটিয়ে ফেলেছেন অলরেডি। তিনি ভরা এজলাসে একটি বিস্ফোরক দাবি করেছেন। তিনি দাবি করেছেন কিছুদিন আগে মেঘালয়ে যেন কিছু পরিমাণ ব্রিটিশ নাগরিক আসেন। তিনি ফরেনার্স বলেছেন। একাধিক নিউজ পেপারে এটা ব্রিটিশ বলছেন, কেউ আমেরিকান বলছেন, আমি এসব বিতর্কে ঢুকলাম না। তিনি দাবি করেন এই কিছুদিন আগে এই অঞ্চলে বিভিন্ন সময় ফরেনার্স আসেন, এবং এই ফরেনার্সরা আসেন, আসার পর ইন্ডিয়াতে তারা থাকেনি, ইন্ডিয়া বর্ডার ক্রস করে মায়ানমারে ঢুকে যায়। এই মায়ানমারে গিয়ে তারা কি করে, নাকি ওই অঞ্চলে মিলিটারি ট্রেনিং নেয়। এবার স্বরাষ্ট্র দপ্তর চমকে গেছে, বলছে এই সব বিদেশি শক্তি ভারতবর্ষে মেঘালয় এলো, আপনি এখানে স্থান দিলেন এবং বর্ডার ক্রস করে মায়ানমারে ঢুকে গিয়ে মিলিটারি ট্রেনিং করে নিল। এ কি ধরনের কথাবার্তা আপনি অ্যাসেম্বলিতে বলছেন? এটা তো ভারতের বিদেশ মন্ত্রকের পলিসির এগেনস্টে। আর তারপর থেকেই মেঘালয়ের এই মুখ্যমন্ত্রীকে কড়া ম্যানমার্কিং এ রাখতে শুরু করে দেন ভারতের বিদেশ মন্ত্রক। আর আজকে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট বুঝিয়ে দিয়েছে মেঘালয়ের এই মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড অন্তত ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের পছন্দ নয়। পরবর্তীকালে আরো একটি খবর আমাদের সামনে আসে, আমি একদম ডকুমেন্ট দেখাচ্ছি, আপনারা এই ডকুমেন্টগুলো ভেরিফাই করতে পারেন গুগলে হেডলাইনগুলো মারলেই। আমি চাই আপনারাও এই বিষয় নিয়ে গভীরে গিয়ে আলোচনা করুন। তার আগে ছোট একটা কথা আপনাদের বলে দিই, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি বাংলার রাজনীতি নিয়ে কেন কিছু বলছি না, কেন বাংলার রাজনীতির খবরে এই চ্যানেলে আর দেখানো হয় না। তাদের বলে দিই, আমাদের আরো একটা চ্যানেল আছে, নাম শিবম দাস, আমার নামে চ্যানেলটি। সেখানে রেগুলার আমরা ভারতের রাজনীতির বাইরে বেরিয়ে এসে বাংলার রাজনীতির একাধিক ঘটনা নিয়ে আলোচনা করি, আগের মতো ইন্টারভিউ নিই। আপনারা চাইলে ওই চ্যানেলে গিয়ে দেখতে পাবেন আগের মতো বিভিন্ন মানুষদের ইন্টারভিউ ওখানে কিন্তু নেওয়া হচ্ছে। তাই এই জিওপলিটিক্যাল ভিডিওতে এই ধরনের কমেন্ট করবেন না, আমার মনে হয় আপনাদের কনফিউশন আমি দূর করে দিলাম। খবরে ফিরি, কিছুদিন আগে আরো একটি খবর আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে মিজোরামে একজন বেলজিয়াম মানুষ গ্রেফতার হয়েছেন। সেই বেলজিয়াম মানুষ মিজোরামে এসেছিলেন ফটোগ্রাফির জন্য। আসলে এই ধরনের বেলজিয়াম মানুষরা বা এই সাদা চামড়ার মানুষরা ভারতে আসেন বিভিন্ন এনজিওর নাম করে। এনজিওর নাম করে এসে এরা বিভিন্ন জায়গায় রেইকি করেন এবং রেইকি করে গিয়ে দেশে ফিরে রিপোর্ট দেন। এই বেলজিয়াম মানুষটিকে সন্দেহের আওতায় আনা হয়, তাই তাকে আইজল এয়ারপোর্টেই কিন্তু গ্রেফতার করে নেওয়া হয়। পরপর ঘটনাগুলো সাজাবেন তাহলেই বুঝবেন এই নর্থ ইস্টের উপর বিদেশি শক্তি কিভাবে দানবীয় চোখ একদম উপড়ে ফেলে তাকিয়ে আছে। পরবর্তীকালে ইউনিসেফের একটি রিপোর্ট আমাদের সামনে আসে, সেখানে তারা বলে ইউএস ইন্ডিয়া কোঅপারেশন করতে পারে মায়ানমারে এইড পৌঁছানোর জন্য। এবার এখানে আমেরিকা তো এতক্ষণ সিনেই ছিল না, যে ঘটনাটা এতক্ষণ অবধি চীন, মায়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে চলছিল, হঠাৎ করে বিদেশি একটি এনজিও কিংবা ইউনিসেফ এর মতো বিভিন্ন নিউজ জার্নাল আমেরিকাকে ঢুকিয়ে দিল এখানে। এবার শেখ হাসিনার ওই কথাটা আপনারা মনে করুন, শেখ হাসিনা বলেছিলেন একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে অফার করেছে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য, এবং সেন্ট মার্টিনস দ্বীপটিকে যদি আমেরিকার হাতে তুলে দেওয়া হয় তাহলে এই নর্থ ইস্টে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে পারে এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে এখানে ক্ষমতায় থাকতে পারে। আপনারা শুধু ডটগুলোকে কানেক্ট করার চেষ্টা করুন। এবং এই জোল্যান্ডের দাবি, যে জোল্যান্ডের দাবির হয়ে মানে এই মেঘালয়ের মুখ্যমন্ত্রী দিনের পর দিন আদালতে সওয়াল করেছেন এই অঞ্চলের আইনজীবী, এবং ওনার পার্টির নামই হলো পার্টিকুলারলি এই ইস্যুটাকে নিয়ে ওই পার্টি লড়াই করেছে বিভিন্ন সময়। ঠিক সেখানে দাঁড়িয়ে একাধিক ঘটনা নর্থ ইস্টকে কেন্দ্র করে কিন্তু ঘটতে শুরু করেছে, যা ভারতের বিদেশ মন্ত্রকেরও চিন্তার কারণ। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের হঠাৎ করে এক বিদ্রোহী গ্রুপকে ভারতে ইনভাইট করে শান্তি চুক্তি করা, এটা কার নির্দেশে হলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি মায়ানমারকে কেন্দ্র করে এই মুহূর্তে মিজোরাম এবং মণিপুরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নির্ভরশীলতা দেখাতে পারে, একদম বর্ডার দুটো অঞ্চলের এরিয়া। এই অঞ্চলে কিছুদিন আগে আরো একটি খবর আমাদের সামনে আসে, সেখানে বলা হয় 2000 ফরেনার্স ভিজিটেড মিজোরাম বিটুইন জুন অ্যান্ড ডিসেম্বর। বলছে মিজোরামে 2000 জন বিদেশি নাগরিক এসেছিল, কিন্তু পরবর্তীকালে 2000 জনই ফিরে গেছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত হওয়া যায়নি, কারণ স্টেট বলছে কিছু জন নাকি এর মধ্যে দিয়ে হাওয়া হয়ে গেছে। আর এখানেই প্রশ্ন হলো, যারা হাওয়া হয়ে গেল তারা নর্থ ইস্টে কিসের জন্য এসেছিল এবং তারা হাওয়া হয়ে গেলটাই বা কোথায়?
তারা কোনো বিদেশি শক্তির এজেন্ট হয়ে কি ভারতে এসেছিল, নাকি ওই এনজিও কিংবা একাধিক মানে এই প্রতিষ্ঠানের হয়ে ভারতবর্ষে এসে মানুষের সঙ্গে ভাব ভালোবাসা করে আলটিমেটলি এই গোপন খবরগুলো জেনে বিদেশি কোনো শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এরা? প্রশ্ন কিন্তু অনেক। তবে জয়শঙ্করের এই হুঁশিয়ারির পর অন্তত আপনারাও বুঝতে শুরু করে দিয়েছেন মায়ানমারের এই ঘটনাগুলো নিয়ে ভারত সরকারও রীতিমতো উদ্বিগ্ন, এবং কড়া ম্যানমার্কিং এ অন্তত ভারতের সেভেন সিস্টার্স এখনো আছে। পাশাপাশি মায়ানমার নিয়েও ভারত সরকার কিন্তু র্যাডিক্যাল কিছু মুভ এখনই নিতে চাইছে না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।